আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। সেনেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি হেরে গেছেন ভোটাভুটিতে। আমাদের কাগজে একটা বেরিয়েছে, সেনেটে হার ডোনাল্ড ট্রাম্পের। আমি এটার কটা গুরুত্বপূর্ণ অংশ আমি পড়ছি। সেটা হচ্ছে, উনি বলছেন যে যে খবরটা বেরিয়েছে, ইরানের যুদ্ধ নিয়ে সেনেটের ভোটাভুটিতে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড়সড় ধাক্কা খেল তার যুদ্ধনীতিও। সেনেট যুদ্ধ সংক্রান্ত প্রস্তাবের নির্বাচনের ফল দাঁড়িয়েছে 50-48, মানে ওনার বিপক্ষে 50, ওনার পক্ষে 48, ব্যবধান 2 ভোটের। এই প্রথমবার আমেরিকান কংগ্রেসের উভয় কক্ষই এমন একটি প্রস্তাব পাশ করেছে যা যুদ্ধক্ষেত্র থেকে আমেরিকার সেনাবাহিনী প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ট্রাম্পকে। অনুমান, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যরা তার বিরুদ্ধে গিয়েছেন। ভোটে হেরে ক্ষুব্ধ প্রেসিডেন্টের দাবি, ভুল সময়ে অবাস্তব প্রস্তাব নিয়ে ভোট হচ্ছে। এর জেরে ইরানকে দুর্বল করতে তিনি যা পদক্ষেপ করেছেন তা সম্পন্ন কঠিন হয়ে যাবে। একদিকেও পোস্ট লিখেছেন ট্রাম্প, সেখানে লিখেছেন, ওদের সঙ্গে আমি যা করছি আমেরিকা তা পছন্দ করছে না, আমাকে থামতে বলা হচ্ছে আর এতে শত্রুদের সাহায্য করা হচ্ছে। ট্রাম্পের হুমকি, আমার এই কাজটারও কঠিন করে দিল, কিন্তু একে আমি সফল করবই। মানে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন, ইরান যুদ্ধে যে ভোটাভুটিতে তার যে হার হয়েছে, সেটাতে দোষটা আমেরিকার জনগণের ওপরে, মানে সেনেটের ঘাড়েই উনি চাপিয়ে দিয়েছেন। উনি বলছেন, আমি ইরানকে শেষ করে আমি আমেরিকাকে মহান করার আমি যে চেষ্টা করছি ইরানকে দুর্বল করার জন্য, সেখানে আমার দেশের লোকেরাই আমার কাজটা আমাকে কঠিন করে দিচ্ছে। কিন্তু কঠিন হলেও আমি কিন্তু এই কাজটা করবই। মানে উনি দৃঢ় প্রতিজ্ঞ, ইরান যুদ্ধ উনি চালিয়ে যাবেন। সেটা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের এবং আমেরিকার নিজস্ব ব্যাপার, তার মধ্যে আমরা ঢুকবো না। শেষ পর্যন্ত কি হবে না হবে, এই কূটনৈতিক ব্যাপার স্যাপার এগুলো বোঝা খুব মুশকিল, খুব ঘোরেল জিনিস কূটনৈতিক ব্যাপার। জল যে কখন কোন দিকে গড়াবে তা বোঝা যায় না। আরো একটা ধাক্কা যেটা মার্কিন প্রেসিডেন্ট খেলেন, সেটা হচ্ছে বাণিজ্য চুক্তি কিন্তু হলো না। আমি বলেছিলাম বাণিজ্য চুক্তি কিন্তু হবে না, এদিক ওদিক করে টাল বাহানা করে কিন্তু ভারত কিন্তু কাটিয়ে দেবে। সেটাও আমাদের কাগজে বেরিয়েছে, সেটাও আমি একবার দেখাই। বাণিজ্য চুক্তির সমাধান সূত্র অধরাই। লেখা হচ্ছে, বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর। আমি চুম্বক অংশটুকু পড়ছি। সমাধান সূত্রের পথে বাধা হয়ে উঠেছে দুটি বিষয় অনিশ্চয়তা। এক, ট্রাম্পের প্রশাসন আমেরিকার বাণিজ্য আইনে 301 ধারায় ভারত সহ বেশ কিছু দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাদের ধারণা, এই দেশগুলিতে শ্রমিকদের জোর করে খাটিয়ে সস্তায় পণ্য তৈরি করা হয়। সে দেশের জন্য 12.5% অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাবও রয়েছে ট্রাম্প প্রশাসনের। এই তদন্ত শেষে কি হবে তা স্পষ্ট নয়। আর 2 নম্বর কারণ যেটা হচ্ছে চুক্তি আটকে যাওয়া, সেটা হচ্ছে আমেরিকা এতদিন চড়া শুল্কের ভয় দেখিয়ে বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি করছিল, কিন্তু আমেরিকার সুপ্রিম কোর্টই বলেছে চড়া শুল্ক বসানোর ক্ষমতা ট্রাম্প সরকারের নেই। আমেরিকা এখন একতরফা ভারতের বাজার নিজেদের কৃষিপণ্য বেচতে চাইছে। দিল্লির গবেষণা সংস্থা GTIRI তার মতে, আমেরিকার শুল্ক ব্যবস্থা বদলে যাওয়ায় বাণিজ্য চুক্তির মূল কাঠামোটাই বদলে গিয়েছে। যদিও বৈঠকের পরে দিল্লিতে জেমিসন গ্রির তিনি বলেন, ট্রাম্প এবং মোদি দুজনের সম্পর্ক উন্নত করার জন্য সম্মত হয়েছেন, যার মধ্যে বাণিজ্য চুক্তি রয়েছে
এর মধ্যে ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তি রূপায়ণের লক্ষ্যে পীযূষ গোয়েল বৃহস্পতিবার লন্ডন রওনা হয়ে গিয়েছেন। আমি আগেই বলেছিলাম ইউকের সঙ্গে বাণিজ্য চুক্তি রূপায়ণ হচ্ছে, খুব শিগগির ইউকে প্রথম করছে। ইউরোপিয়ান ইউনিয়নের যিনি হর্তাকর্তা বিধাতা মানে চেয়ারম্যান উর্সুলা ভ্যান ডেন, তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে জুলাই মাসে আমাদের মধ্যে চুক্তি হয়ে যাচ্ছে। অর্থাৎ এর মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, জাপানের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, আফ্রিকান বিভিন্ন দেশগুলোর সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে। অর্থাৎ যে দুটো বড় দেশ আছে, একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, জুলাই মাসে হয়ে যাচ্ছে, ফলে পড়ে রইল বড় দেশ বলতে আমেরিকা। আমি অনেক দিন আগে বলেছিলাম যে এই টাল বাহানা করতে 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 বাণিজ্য চুক্তি কিন্তু ভারত অত তাড়াতাড়ি করবে না। বিশেষ করে যখন ওই প্রথম শর্তটা পড়লাম না, সেটা উনি বলছেন ওদের 301 নম্বর ধারা না কত, 301 নম্বর ধারায় ওদের উল্লেখ করা আছে সস্তায় লেবার জোগাড় করে আমরা সস্তায় পণ্য তৈরি করি। আচ্ছা, আপনারাই বলুন, আপনার দেশে যে আপনাদের যে শিল্পগুলো আছে, যে কোনো দেশে, সে শ্রমিককে কত পয়সা দেবে না দেবে সে দেশের তো আভ্যন্তরীণ সেই কোম্পানিগুলোর সিদ্ধান্ত। এখানে আমেরিকা তদন্ত করার কি? আমি প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম যে সব ব্যাপারে কিন্তু গাইড জজ করলে তো হবে না। এখন ভারত ওখানে বলছে যে আমরা এখানে চুক্তিতে সই করব না, আপনারা 12.5% আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাওয়াবেন, কারণ আমাদের এখানে আপনারা তদন্ত করবেন, করে দেখবেন যে আমরা শ্রমিকদের কম মাইনে দিচ্ছি কিনা। এটা তো আপনার দেখার বিষয় নয়। তো ওখানে আটকে গেল। আর দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এই ট্যারিফ এটা অন্যায্য, এটা ট্রাম্প পোষাতে পারেন না। ফলে দুটো জিনিসে এসে কিন্তু আটকে গেল। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের আশা হচ্ছে খুব তাড়াতাড়ি বৈঠক কি বলে এই চুক্তি আমাদের হয়ে যাবে, বাণিজ্য চুক্তি। কিন্তু আমার মনে গভীরভাবে সন্দেহ আছে যে এই চুক্তি আদৌ হবে কিনা। বাকি সারা বিশ্বের সঙ্গে চুক্তি আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি হয়ে গেল মানে তো আপনার অর্ধেকের বেশি দেশের সঙ্গে চুক্তি হয়ে গেল। ইউরোপিয়ান ইউনিয়ন তো একটা বিরাট, অনেকগুলো দেশ নিয়ে। আর তারা বলে দিয়েছে মাদার অফ অল ডিল, সেটা আপনাদের মনে আছে। উর্সুলা ভ্যান ডেন নিজেই বলেছিলেন মাদার অফ অল ডিল আমরা সই করতে যাচ্ছি। এরপরে রয়েছে ফ্রান্সের সঙ্গে চুক্তি, যদিও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ফ্রান্স, কিন্তু ফ্রান্সের সঙ্গে আলাদা কিছু প্রযুক্তি সংক্রান্ত চুক্তি হচ্ছে। সব দেশের সঙ্গে তার প্রযুক্তির চুক্তি হচ্ছে না, ফ্রান্সের সঙ্গে হচ্ছে। বিশেষ করে রাফাল এবং অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে যে সমস্ত কথাবার্তা চলছে সেই চুক্তিটা আলাদা হবে। তো সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটু গোলমেলে জায়গায় আছেন। মানে একদিকে হচ্ছে আপনার নিজের দেশের কংগ্রেস তার বিরুদ্ধে ভোট দিয়েছে। ভোটের হার দুটো এদিক ওদিক হওয়া মানে কিন্তু আপনার সংখ্যার নিরিখেও দুটো ভোট তো বেশি তো বিরোধীরা পেয়েছে, ট্রাম্পের পক্ষে দুটো কম ভোট পড়েছে। ফলে ওখানে একটুখানি মুশকিলে পড়ে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন এদিকেও গেছে, বাণিজ্য চুক্তিও হলো না, সেনেটেও একটা বড় ধাক্কা। যদি এর প্রভাব খুব একটা পড়ে না, এই যে আপনার মিড টার্ম ইলেকশনে এর প্রভাব খুব একটা পড়বে না, কিন্তু তাহলেও হয়তো দেখা যেতে পারে
প্রভাব একটা পড়লেও পড়তে পারে। কারণ এই ইসরায়েল আর ইরানের যুদ্ধে এত টাকা খরচা হয়েছে, এত টাকা, এই টাকা কাদের? এই টাকা তো আমেরিকার যারা সাধারণ মানুষ, তাদের ট্যাক্সের টাকা। তারা প্রশ্ন তুলছে এখন দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্প এই নতুন কি পথ বেছে নেন। আমরা সেই দিন দেখার জন্য অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের তিস্তা প্রকল্পে চীন এবং ভারত দুই রাষ্ট্রই অর্থায়ন করতে আগ্রহী তাদের নিজ নিজ স্বার্থের জায়গা থেকে, একথা তো আমরা জানি। এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো দুই রাষ্ট্রের মধ্যে একটা স্নায়ু যুদ্ধ চলছিল। কিন্তু বাংলাদেশকে কে অর্থায়ন করবে এই প্রশ্ন যেমন ছিল, বাংলাদেশ অর্থ নেবে, ঋণ নেবে, এই পর্যন্তই। কিন্তু সেই স্নায়ু যুদ্ধের মধ্যে এখন রীতিমতো বাংলাদেশ পড়ে গেছে, বাংলাদেশ গ্যারাকলে পড়ে গেছে বলে অনেকের কাছে মনে হচ্ছে। কারণটি হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে চীন সফরে গেলেন, সেখানে নানান বিষয়ে কথাবার্তা হবে, আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে অর্থনৈতিক বিষয়, ঋণ, বিভিন্ন বিষয়ে সমঝোতার স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হবে। এবং এই বিষয়গুলো তো অনেক আগে থেকেই হোমওয়ার্ক চলছিল আমাদের সরকারের মধ্যে। এবং সেই জায়গা থেকে চীন সফরে যাওয়ার সময় তিস্তা বিষয়টি সুকৌশলে এড়িয়ে যাওয়ারই একটি পরিকল্পনা ছিল আমাদের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে। তার একটি উদাহরণ যে এরই মধ্যে মোটামুটি জানা গেছে যে এই প্রকল্পে চীন বা ভারত কারোর অর্থায়নই গ্রহণ করবে না বাংলাদেশ, এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রাথমিক সিদ্ধান্ত। এবং এও জানা গেছে যে একনেকের একটি সভায় তিস্তা প্রকল্প প্রস্তাব তোলার আগে বিস্তারিত সমীক্ষা করা হবে, এই ধরনের কথাবার্তা হয়। এবং তিস্তা প্রকল্পে চীনের অর্থায়নের আগ্রহ থাকলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যে অর্থ লাগবে তা বাংলাদেশ সরকার নিজেই করবে। এই যে দুই রাষ্ট্রের স্নায়ুযুদ্ধ, সেখান থেকে দূরে থাকার জন্য এরকম একটি প্রাথমিক সিদ্ধান্তের কথা আমরা জানতে পেরেছি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে গেলে সেখানে নানান বিষয় অবশ্যই তো আলোচনা হয়েছে, আপনারা তো প্রতিনিয়ত জানছেন। সেইখানে সম্ভবত তিস্তা প্রকল্পে অর্থায়নের বিষয়টি অন্যতম মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। চীন নাছোড়বান্দা, তারা মোটামুটি এই প্রকল্পে অর্থায়ন করবেই করবে, জোর করে হলেও অর্থ দিতে চায় তারা। সেরকম একটি বক্তব্য উঠে এসেছে চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে। তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে যে ভারতের উদ্বেগ রয়েছে, সে প্রসঙ্গেও তারা জানিয়ে দিচ্ছে যে এক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ তারা চায় না। শুক্রবার যে নিয়মিত ব্রিফিং ছিল এবং সম্ভবত তার আগে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়, তারপরে তাদের যে নিয়মিত প্রেস ব্রিফিং, সেখানে ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআইয়ের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল চীনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে। প্রশ্নটা ছিল এরকম যে তিস্তা নিয়ে চীন ও বাংলাদেশের সহযোগিতা বিষয়ে ভারতের গুরুতর উদ্বেগ রয়েছে, কারণ নদীটি সীমান্তের খুব কাছ দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা জানি যে এই তিস্তা প্রকল্প যেখানে করার পরিকল্পনা নেওয়া হয়েছে, তার পাশেই ভারতের শিলিগুড়ি করিডোর, যেটাকে চিকেন্স নেক বলা হয়, তারও পাশে ভারতের সেভেন সিস্টার্স। তো সেই প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। এই ধরনের উদ্বেগকে চীন কিভাবে দেখে? দুই নেতার আলোচনায়, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে এই বিষয়টি উঠেছে কিনা। উত্তরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন তিনি বলছেন, আমি জোর দিয়ে বলতে চাই, চীন বাংলাদেশ সহযোগিতায় তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে নয়, বরং এটা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মুক্ত থাকা উচিত। অর্থাৎ
অন্য কোনো তৃতীয় পক্ষ বা ভারতের হস্তক্ষেপ তারা এ বিষয়ে দেখতে চায় না। প্রশ্ন হচ্ছে যে চীন কেন এত আগ্রহী, এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরে একটু যদি ছোট করে বলি যে ভূ রাজনৈতিক দিক থেকে যে কৌশলটি তারা অবলম্বন করতে চায় তা হচ্ছে তিস্তা নদীটি যেহেতু ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছে, সেই জায়গা থেকে অর্থাৎ সংবেদনশীল ভৌগোলিক অবস্থানের জায়গা থেকে তিস্তা প্রকল্পে যুক্ত হতে পারলে চীন আঞ্চলিক ভূ রাজনীতিতে একটা বড় ধরনের সুবিধা তারা নিয়ে নিতে পারবে এবং তাদের যে ভারতের উপরে নজরদারি করার একটা ইচ্ছে বা টার্গেট, সেটি তারা মোটামুটি অনেকখানি পূরণ করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে যে তাদের যে বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা অর্থনৈতিক করিডোর, সেটির সম্প্রসারণ করতে পারবে। অর্থনৈতিক দিক থেকে যদি বলি, সেটি হচ্ছে যে তিস্তা অববাহিকা খনন, জলাধার তৈরি, বাঁধ নির্মাণ, মেরিন ড্রাইভ এবং যে স্যাটেলাইট শহর নির্মাণের কথা বলা হচ্ছে, সেখানে তাদের বিশাল একটি সুযোগ রয়েছে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার। এবং এই মেগা প্রকল্পে অর্থায়ন ও কাজ করার মাধ্যমে চীন তাদের ঠিকাদার, প্রযুক্তি এবং নির্মাণ সামগ্রীর বড় বাজার তৈরি করতে পারবে। আরেকটি হচ্ছে বাণিজ্যিক জায়গা থেকে নদী খননের ফলে যেই প্রায় 250 বর্গ কিলোমিটার জমি উদ্ধার হবে, সেই জমিতে নতুন শিল্পাঞ্চল বা অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে চীনের, এবং এখানে চীনের উৎপাদিত পণ্য এবং বিনিয়োগের নতুন একটি ক্ষেত্র তৈরি হবে। নানান দিক থেকে চীনের এই টার্গেট যে এই প্রকল্পে তারা অর্থায়ন করবে। কিন্তু ভারতের মূল চিন্তার বিষয় হচ্ছে তাদের সীমান্ত সুরক্ষা বা তাদের সীমান্তের উপরে চীনের নজরদারির বিষয়টি রোধ করা। 2011 সালে যখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশে এলেন, তখন শেখ হাসিনা সরকার ছিল। দুই সরকার প্রধানের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমঝোতা হয়েছিল, কিন্তু সেই সমঝোতাটি আর বাস্তবে রূপ নেয়নি। আমরা জানি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল আপত্তির পরিপ্রেক্ষিতে এই চুক্তি আর সম্পাদন করা সম্ভব হয়নি। এই সময়ের মধ্যে অর্থাৎ 2019 সালের দিকে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীন সফরে গেলেন, সেই সময় তিনি এই প্রকল্পে অর্থায়ন পেতে চীনের কাছে আবেদন জানিয়েছেন, এমন একটি খবর গণমাধ্যমে উঠে আসে। কিন্তু এই খবরের সঙ্গে সঙ্গে ভারতের উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে। ভারত যখন উদ্বেগ জানাতে থাকে, তার মধ্যেই চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে $100 কোটি দেওয়ার প্রস্তাব দেয়। এদিকে 2024 সালের মে মাসের দিকে, আপনাদের নিশ্চয় মনে আছে, ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বাংলাদেশে ছুটে এলেন এবং এই প্রকল্পে অর্থায়নের বিষয়ে তারা আবারও তাদের আগ্রহের কথা আমাদের কাছে তুলে ধরল। এরপর যেটি হলো যে শেখ হাসিনা যখন জুনে ভারত সফরে গেলেন, তখন খুব দ্রুত ভারত তাদের একটি কারিগরি দল বাংলাদেশে পাঠাবে এই তিস্তা প্রকল্প নির্মাণের বিষয়ে, এমন একটি ঘোষণা দেওয়া হয়। কিন্তু তার মোটামুটি 1 মাস পর এসে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে 2024 আগস্টে, এবং ওইখানেই ভারতের সঙ্গে বিষয়টি থেমে যায়। তারপর তো ডক্টর ইউনূস সরকার এলো, আর ভারতের সাথে এই বিষয়টি আর এগিয়ে নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপর থেকে আমরা দেখলাম ডক্টর ইউনূস সরকারের সময় থেকে চীনের আবার দৌড়ঝাঁপ এই প্রকল্পে অর্থায়ন করার ক্ষেত্রে। কিন্তু বিএনপি সরকার আসার পরে হয়তো ভালো একটি উদ্যোগ নিয়েছিল সত্য যে এই প্রকল্পে পদ্মা সেতুর মতন আমরা নিজেরা অর্থায়ন করব। কতটুকু পারা যাবে না পারা যাবে সেটি পরের কথা।
এই ধরনের একটি পরিকল্পনা তো নেওয়া হয়েছে, এটা আমরা জানতে পেরেছি। সেই জায়গায় এখন চীন মোটামুটি বাংলাদেশকে চেপে ধরেছে, তারা এটিতে অর্থায়ন করতে চায়, তাদের অর্থ নিতে হবে। এখন বাংলাদেশ কি করবে? বাংলাদেশ কি করবে? অবশ্যই আমাদের যারা নীতি নির্ধারক রয়েছে, আমাদের কূটনৈতিক দক্ষতা, মানে তাদের কূটনৈতিক দক্ষতা যোগ্যতার ভিত্তিতে আমরা চাইব নিশ্চয়ই বাংলাদেশের জন্য যেটি ভালো হবে সেই সিদ্ধান্তটি তারা নেবে। ভালো থাকুন।